শেখ শাহজাহানের বাড়িতে গিয়েই যত গন্ডগোল হামলা সবের মধ্যে পড়লো ইডি এবং আমরা সংবাদ মাধ্যম। ইডির 5টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের সহ আমাদের ক্যামেরা পার্সন বিপুল, আমাদের রিপোর্টার অমিত এবং গাড়ির চালক তপন পর্যন্ত আহত। এই শেখ শাহজাহান রেশন বন্টন দুর্নীতিতে ইডি আজকে তল্লাশিতে গিয়েছিল, তারপরেই তার ঘনিষ্ঠদের হামলা, ব্যাপক হামলা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে প্রায় 50 জন জওয়ান তারা মিনাখায় প্রাণ ভয়ে অপেক্ষা করছেন। এবার দেখাবো শুভেন্দু অধিকারী 30শে ডিসেম্বর এই শেখ শাহজাহানের উদ্দেশ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন। কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ, হ্যাঁ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আর এবার অনুপমের কাছে চলে যাব। অনুপম, আবারও জানতে চাইব এই শেখ শাহজাহান তিনি কে, কত বড় বেতাজ বাদশাহ, কত বড় প্রভাবশালী যে পঞ্চায়েত ভোটে 64,000 ভোটে জিতেছিলেন, যা শুভেন্দু অধিকারী দাবি করলেন। হ্যাঁ দেখো অন্দা, এই যে সন্দেশখালীর যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহান হচ্ছে তৃণমূলের সন্দেশখালীর হচ্ছে কনভেনার এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। কিন্তু এই শেখ শাহজাহানের উত্থান কিন্তু বাম আমলের প্রায় শেষ দিকে। এই শেখ এবং তারপরে কিন্তু তৃণমূল আমল আসার পরে কিন্তু তার বাড়বাড়ন্ত শুরু হয়। এই শেখ শাহজাহানের কথাতেই কিন্তু এই এলাকায় কিন্তু একরকম ব্যবসা থেকে শুরু করে এলাকার মানুষের কিন্তু সব কিছু চলতে হয়। এই শেখ শাহজাহানের কিন্তু এই সন্দেশখালীতে কিন্তু একাধিক মাছের ভেড়ি, নামে বেনামে মাছের ভেড়ি রয়েছে, হোটেলের ব্যবসা রয়েছে এবং বিভিন্ন ইটভাটা রয়েছে, নামে বেনামে ইটভাটা রয়েছে, একাধিক কিন্তু নামে বেনামে ব্যবসা রয়েছে, ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। এবং এই শেখ শাহজাহানের কিন্তু যেসব যার সহকর্মীরা রয়েছে, তার যেসব অনুগামীরা রয়েছে, সেই অনুগামীরা কিন্তু এক কথায় বলা যেতে পারে সন্দেশখালীতে কিন্তু ত্রাস করে রেখে দিয়েছে। এই যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহান কিন্তু যে কোনো ভোট বলো বা অন্যান্য সময় কিন্তু এই এলাকায় কোনো বিরোধী দল, সিপিএম বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, কোনো বিরোধী দল কিন্তু এলাকায় একটা পতাকা পর্যন্ত তুলতে পারে না, একটা মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, একটা ঘরে ঘরে প্রচার পর্যন্ত করতে পারে না। এমনকি ভয়ে তারা নমিনেশন পর্যন্ত দিতে পারেনি। এই পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা ভোটে কিন্তু নমিনেশন দিয়েছে, কিন্তু প্রচার করতে পারেনি এখানকার বিজেপি বা সিপিএম এর যারা দাঁড়িয়েছিল। সিপিএম পঞ্চায়েত ভোটেও কিন্তু একই অবস্থা হয়েছে। এখানে কিন্তু একরকম বলা যেতে পারে সন্ত্রাস তৈরি করে রেখেছে কিন্তু শেখ শাহজাহান। না হলে জ্যোতিপ্রিয় মল্লিক হোক বা অনুব্রত মণ্ডল হোক বা মানিক ভট্টাচার্য হোক বা যেই হোক না কেন, যারা ইতিমধ্যেই ইডি যাদের গ্রেফতার করেছে, সিবিআই যাদের গ্রেফতার করেছে, তাদের গ্রেফতারির সময় বা আরো যাদের বাড়ি গেছে, তাদের বাড়িতে এরকম হামলা হয়নি সংবাদ মাধ্যমের ওপরে। একমাত্র এই বেতাজ বাদশাহ, তার বাড়িতে যখন ইডি গেল, এবং সময় ধরে ধরে দেখাবো কিভাবে গন্ডগোলটা হলো, হামলা হলো, সময় ধরে ধরে দেখাবো। ঠিক সকাল 7:10 শাহজাহান শেখের বাড়িতে ইডি তল্লাশি। তখনও পর্যন্ত শীতের সকাল, একেবারে শান্ত, কোনো অসুবিধে নেই। শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি। এরপরে 7:10 থেকে 7:40, 30 মিনিট ধরে, আধ ঘন্টা ধরে, কখনো একতলায় কখনো দোতলার দিকে তাকিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ডাকাডাকি, হাঁকাহাঁকি, কোনো সাড়া নেই ভেতর থেকে। এটা সরবেরিয়া। আধ ঘন্টা ধরে ইডি অফিসারেরা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বাহিনী, তারা ডাক হাঁক করলেন। এইবার সকাল 7:50 তালা ভাঙার চেষ্টা সিআরপিএফ এর। দেখছেন কোলাপসেবল গেট, সেখানে ভেতর থেকে তালা। রাত্রিবেলা তারা ঘুমোচ্ছেন তালা লাগিয়ে, সকালবেলা ইডি এলো, কোনো সাড়া নেই। এবার তালা ভাঙার চেষ্টা সিআরপিএফ এর। তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। ততক্ষণে কিন্তু প্রায় 50 মিনিট অতিক্রান্ত। ততক্ষণে জানাজানি হয়ে গেছে গোটা গ্রামে যে ইডি এসেছে বেতাজ বাদশার ঘরে। সকাল 8:10
শেখ শাহজাহানের বাড়িতে আস্তে আস্তে এবার বিক্ষোভকারীরা জড়ো হলেন। কিছুক্ষণ আগেই বলছিলাম ইডি এসেছে কেন, এই নিয়েই বিক্ষোভ। শুয়ে পড়লেন রাস্তায় বিক্ষোভকারীরা, শাহজাহানের ঘনিষ্ঠরা। এবং বলছিলাম না 50 মিনিট হয়ে গেছে সকাল থেকে হাঁকডাক, তারপরে তালা ভাঙার চেষ্টা। ততক্ষণে খবর গেছে রোটে যে বাদশার বাড়িতে এসেছে, বেতাজ বাদশার বাড়িতে এসেছে ইডি বটে। আর সেই কারণে একেবারে বিক্ষোভকারীরা এবার সকাল 8:14 ইডিকে ঘিরে বিক্ষোভ শুরু হলো। বিক্ষোভের মুখে ইডি, দেখুন সেই ছবি। গ্রামের মহিলারা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন, গ্রামের মহিলারা পর্যন্ত প্রশ্ন করছেন কেন তাদের এই বেতাজ বাদশাহ শাহজাহানের বাড়িতে ইডি আসবে সকাল 8:20। ইডি গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের ওপরে হামলা, সংবাদ মাধ্যমের বিভিন্ন গাড়ি ভাঙচুর, ইডির 5টা গাড়ি ভাঙচুর। এর সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ভাঙচুর, আমাদের প্রতিনিধিকে মারধর, আমাদের ক্যামেরাম্যানকে ব্যাপক মার, ক্যামেরা নিয়ে ফাটিয়ে দিয়েছে, একদম ভেঙে চুরমার করে দিয়েছে ক্যামেরা। আর আমাদের চালক তপনকেও ব্যাপক মারধর। তারপরে বেসরকারি হাসপাতালে ভর্তি, আর ক্যানিং হাসপাতালে ভর্তি আমাদের ক্যামেরা পার্সন বিপুল। আক্রান্ত হয়েও চুপ সিআরপি, হামলার মুখেও নিয়ন্ত্রিত সিআরপি। ইডি আধিকারিকের সঙ্গে এলাকা থেকে ছাড়ে সিআরপিএফও, কৌশলী অবস্থান কেন্দ্রীয় বাহিনীর। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে চিফ রিপোর্টার তুহিন। হ্যাঁ, অবশ্যই আমরা দেখলাম যে এত হামলা হলো তুহিন, এত কিছু হলো, 5টা গাড়ি ভাঙচুর হলো, আহত হলেন সংবাদ মাধ্যমের কর্মীরা, দুজন ইডি আধিকারিকের মাথা ফাটলো, কিন্তু পাল্টা প্রতিরোধ হলো না কেন? এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে পাল্টা প্রতিরোধ হলো না কেন, অর্থাৎ সিআরপি জওয়ানরা থাকা সত্ত্বেও, তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও কেন পাল্টা প্রতিরোধ করলেন না সিআরপি জওয়ানরা? যেখানে ইডি আধিকারিকরা গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, যেখানে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয়েছে গ্রামবাসীরা, ইডি রেড করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এবং ইডি আধিকারিকরাও আক্রান্ত হয়েছেন, সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন, ইডি আধিকারিকরাও আক্রান্ত হয়েছেন, গাড়ি পরের পর গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সিআরপি জওয়ানরা সেখানে উপস্থিত, তাহলে কেন তারা চুপ করে রইলেন, পাল্টা প্রতিরোধ করলেন না তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই অনেকে করতে শুরু করেছেন। আসলে কিন্তু তোমাকে জানাই অয়ন যে সিআরপি জওয়ানরা নিয়ম অনুযায়ী, যে ইডি বা সিবিআই যখন রেড করতে যাবে, নিয়ম অনুযায়ী কিন্তু ইডি আধিকারিকরা এই যে সিআরপি জওয়ানরা ইডি আধিকারিক বা সিবিআই যারা আধিকারিক রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যায়। তাদের যদি কোনো ওপর আক্রমণ হয় সেটা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যায়, পাল্টা প্রতিরোধ কিন্তু করবার নিয়মে নেই। অর্থাৎ এই ধরনের, মানে যতক্ষণ পর্যন্ত ওপর মহল থেকে নির্দেশ না আসে, তাই তো? একেবারেই যতক্ষণ পর্যন্ত ওপর মহল থেকে নির্দেশ না আসবে এবং এই ধরনের রেডে নিরাপত্তা দেওয়ার জন্য, যাদের রেড নির্বিঘ্নে করতে পারে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ইডি আধিকারিকরা যারা আছেন বা সিবিআই আধিকারিকরা যাদের যাচ্ছেন, তাদের সঙ্গে সিআরপি এই জন্যই দেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী এই জন্যই দেওয়া হয়, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, পাল্টা প্রতিরোধ করবার জন্য নয়। আচ্ছা, যে প্রশ্ন উঠছে যে পাল্টা প্রতিরোধ, অনেক মহল থেকে প্রশ্ন উঠছে পাল্টা প্রতিরোধ কেন করলো না সিআরপির কাছে তো আগ্নেয়াস্ত্র ছিল। এখানে কিন্তু পাল্টা প্রতিরোধের বিষয়টা আসছেই না, তার কারণ নিয়ম অনুযায়ী এটাই আছে, এই ধরনের রেডে শুধুমাত্র নিরাপত্তা দেওয়া, রেডটা ঠিক মতন হচ্ছে কিনা তাদের নিরাপত্তা দেওয়া, ইডি আধিকারিকরা কোনো অসুবিধার মধ্যে পড়ছেন কিনা যা রেড করতে গেছে সেটা দেখা, কিন্তু পাল্টা প্রতিরোধ করার জন্য নয়।
তাদের নিরাপত্তা দিয়ে তাদেরকে বার করে আনা, এলাকা থেকে বের করে আনা, একেবারে ঠিকঠাক জায়গায় বের করে আনা, মানে এটাই তাতে কিন্তু ইডি আধিকারিকরা আহত হলেও, তাদের গাড়ি ভাঙচুর হলেও কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের তার মানে একটাই লক্ষ্য থাকে, তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া। যেমন এখন মিনাখায় 50 জন জওয়ান দাঁড়িয়ে আছেন। একেবারেই অয়ন, সেটাই আমি বলবার চেষ্টা করছিলাম যে যতই আক্রমণ হোক না কেন, পাল্টা প্রতিরোধে না গিয়ে সিআরপি জওয়ান বা কেন্দ্রীয় বাহিনীর এটাই ভূমিকা থাকার কথা যে তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা, অর্থাৎ এই ইডি আধিকারিক বা সিবিআই আধিকারিকরা যারা রেডে যান তাদেরকে নিরাপত্তা দেওয়াই কিন্তু এদের মূল কাজ, পাল্টা প্রতিরোধ করা নয়। একদম। আমি আবার আসবো, আরো একটা প্রশ্ন নিয়ে আসবো, কারণ আপনারা শুনলেন, পরিষ্কার করে দিই, হ্যাঁ ইডি আধিকারিক দুজনের মাথা ফেটেছে, 5টা গাড়ি ভাঙচুর হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়ি, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত। তাও কেন চুপ সিআরপিএফ? কারণ নিয়ম নেই, এভাবে পাল্টা প্রতিরোধ করার নিয়ম নেই। ঠিকঠাক তদন্তে ইডি আধিকারিকরা যেতে পারছেন কিনা, তাদের পথ পরিষ্কার কিনা, সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য। ওপর মহল থেকে যতক্ষণ না নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত তাদের একটাই লক্ষ্য, কোন রকম হামলা হলে তাঁরা সহ ইডি আধিকারিকদের বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া। কিন্তু আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই রকম হামলা হলো, এই রকম সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হলেন, মাথা ফাটলো, গাড়ি ভাঙচুর হলো, বিরোধীদের যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, সেটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? তুহিন, দেখো, স্বাভাবিকভাবেই আজকের যে ঘটনা হয়েছে সেটা নজিরবিহীন ঘটনা। ইডি আধিকারিকরা রেড করতে গিয়েছেন, তাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই রেড করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা প্রথমে বাধার সম্মুখীন হয়েছেন এবং তারপরে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। তারপরে তাদের ওপর হামলা হয়েছে, সংবাদ মাধ্যমের ওপর হামলা হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়ির ওপর হামলা হয়েছে, ইডি আধিকারিকদের গাড়ির ওপর হামলা হয়েছে, তাদেরকেও মারধর করা হয়েছে। সেই ছবি আমাদের কাছে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এরকম তাহলে কি আইন শৃঙ্খলার সমস্যা? আইন শৃঙ্খলার সমস্যা তো বটেই, কিন্তু সেই নির্দিষ্ট এলাকায় ওই নির্দিষ্ট ব্যক্তি যেখানে রেড করতে যাওয়া হয়েছে, যেখানে তল্লাশি চালাতে যাওয়া হয়েছে, ওই স্থানীয় এলাকায় একটা সমস্যা। এই স্থানীয় এলাকায় সমস্যা, ওই নির্দিষ্ট ব্যক্তি তৃণমূল কংগ্রেসের হতে পারে, কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তি এটা করেছেন, এটা করিয়েছেন, এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সবার সামনে। তার কারণ হচ্ছে তার বাড়িতে রেড করতে গিয়েছিল, সেখান থেকে তারা হামলা। আমি এখানে একটা কথা বলছিলাম তুহিন, যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেও তো ইডি গিয়েছিল, তাকেও তো গ্রেফতার করা হয়েছে। অনুব্রত মণ্ডলতে বাড়িতে সিবিআই গিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এই রকম তো হামলার মুখে আমাদেরও পড়তে হয়নি। সেটাই আমি বলতে চেষ্টা করছিলাম যে অন্য জায়গা তো ইডি রেড করেছে, অনেক মন্ত্রী নেতা তারা এখন একেবারে ইডি হেফাজত, সিবিআই হেফাজতে রয়েছেন। সেই ছবি আমরা দেখেছি। তখন কিন্তু ইডি আধিকারিকদের বা সিবিআই আধিকারিকদের এই ধরনের হামলার মুখে, এই যে নজিরবিহীন হামলা, আজ সকাল 8:20 থেকে আমরা দেখলাম, গোটা রাজ্য দেখলো, এই ধরনের নজিরবিহীন হামলার মুখে পড়তে হয়নি। তাহলে আগের ক্ষেত্রে কেন এই ধরনের হামলা হয়নি? অর্থাৎ তার থেকেই বোঝা যাচ্ছে এই নির্দিষ্ট এই নেতার বাড়িতে যাওয়ার জন্য, জন্যই কিন্তু এই প্রতিবাদ, এবং এটা একটা নির্দিষ্ট জায়গায় একটা স্থানীয় এলাকা ভিত্তিক। এটা দেখিয়ে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিরোধীরা যে প্রশ্ন তুলছেন সেই প্রশ্ন তোলার কিন্তু সেরকম কোনো যুক্তি নেই, এটাই কিন্তু মনে করছে শাসক দল, এবং তারাও সেই পক্ষে সওয়াল করছেন। এবং এটাই কিন্তু অনেকটা বাস্তব, যে চিত্র আমাদের কাছে আসছে। তুমি যে কথাগুলো বলছিলে যে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের বাড়িতে যখন ইডি গিয়েছিল, যখন সিবিআই গিয়েছিল বিভিন্ন নেতার বাড়িতে, তখন তো এই হামলা হয়নি, তখন তো আইন শৃঙ্খলার বিষয়টা সামনে আসেনি। আজকের এই নির্দিষ্ট একটা ঘটনা, অর্থাৎ স্থানীয়ভাবে আইন শৃঙ্খলার সমস্যা হয়েছে। এই স্থানীয়ভাবে আইন শৃঙ্খলার সমস্যা কিন্তু গোটা রাজ্যের ছবি নয়। এটা শেখ শাহজাহান, যিনি বেতাজ বাদশাহ, তার বাড়িতে যখন গেল ইডি, তালা ভাঙার চেষ্টা হলো, তার ঘনিষ্ঠরা হামলা চালালো। কত বড় বেতাজ বাদশাহ আমরা আবার দেখাবো তাদের। তবে একটা হেডলাইন্সের পরেই ফিরে আসছি।